হবিগঞ্জবাসী যারা বলে হবিগঞ্জে ঘোরার মতো কিছুই নেই, তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক এক্সক্লুসিভ হতে চলেছে। আজকের ভিডিওতে আমি হবিগঞ্জকে এমন ভাবে এক্সপোজ করবো যেটা আগে কেউ কখনো করেনি। তো চলুন একসাথে এনজয় করি। হরিপুর জমিদার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলাস্থ হরিপুর ইউনিয়নে অবস্থিত। 18শো শতাব্দীতে জমিদার হরিপ্রসাদ রায় এবং কৃষ্ণপ্রসাদ রায় চৌধুরী প্রাসাদটি নির্মাণ করেন। প্রাসাদটি প্রায় 5 একর জমির উপর নির্মিত। যেখানে 60টি কক্ষে নাট্যশালা, দরবার হল, গুদাম, রন্ধনশালা, প্রমোদ কক্ষ, খেলার মাঠ, মন্দির, পুকুর ইত্যাদি বিদ্যমান। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বিশালাকার এই ভবনটিতে কোনো রোডের গাঁথুনি নেই। এত প্রাচীন একটা হাবিলা দেখতে আসলে চমৎকার লাগে। 1947 সালের দেশ বিভাজনের পর এখানকার জমিদাররা এই জায়গাটি ছেড়ে কলকাতায় চলে যান। তারপর থেকেই নির্জনতায় ছেয়ে যায় প্রাসাদটি। সত্যি কথা বলতে প্রায় 150 বছর পুরনো এই হাবিলাতে আসলে একটা হরর ভিত্তিক ফিল পাবেন, যেটা আসলে গোজবাম্প তৈরি করবে আপনার। শুনশান এই প্রাসাদের ভেতর একা একা হাঁটলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যেতে বাধ্য হবে। মনের ভিতর বেশি উঠবে কোনো এক হরর মুভির সিন। এজন্য শতবর্ষ পুরনো এক ভুতুড়ে হাবিলা। 150 বছরের পুরনো এই হাবিলাতে আসলে আপনি ভারতীয় হরর মুভির বাস্তব কিছু ফিল পাবেন, যেটা আসলে আপনাকে বিমোহিত করবে। প্রাসাদটি তিতাস নদীর পূর্ব পাশে হওয়ায় সৌন্দর্য জন্য আরো কয়েক গুণ বেড়ে গেছে। বর্ষা মৌসুমে যখন পানিতে চারদিক ভরে ওঠে তখন এর সৌন্দর্য কয়েকশো গুণ বেড়ে যায়। ঐতিহাসিক নৌকা বাইচ মূলত এখান থেকেই শুরু হয়। প্রাসাদটি দেখতে প্রতিদিনই ভিড় জমায় শত শত পর্যটক। যে যার মতো ঘুরছে ফিরছে, ছবি তুলছে, এজন্য ভূতের সাথেই বন্ধুত্ব। আগেকার যুগের জমিদাররা কতটা শৌখিন ছিলেন সেটা এই ঘাটে বসলেই বোঝা যায়। সামনে হচ্ছে বিশাল তিতাস নদী, পূর্ব পাশে হচ্ছে জমিদার বাড়ি। হবিগঞ্জের মধ্যে আমি যত জায়গা ঘুরেছি সবচাইতে বেস্ট আমার মনে হয়েছে এই জমিদার বাড়ি। বর্তমানে হরিপুরের জমিদার বাড়িটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর দ্বারা সংরক্ষিত। সো আজকের মতো আমাদের জমিদার বাড়ির ভ্রমণ শেষ। আশা করব আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা এই জমিদার বাড়ি সম্পর্কে অনেক ইনফরমেশন জানতে পারছেন। বর্তমানে আমরা আছি হবিগঞ্জের সবচেয়ে আকর্ষণীয় পিকনিক স্পট গ্রিনল্যান্ড পার্ক।
পার্কটি সোনারঘাটের রানীগাঁও গ্রামে অবস্থিত। কোলাহল মুক্ত এই পার্কটিতে ঢুকতে হলে ফি হিসেবে আপনাকে গুনতে হবে 50 টাকা। পার্কটি যেহেতু মানব সৃষ্ট, তাই খানিকটা দূরত্ব পরপরই পেয়ে যাবেন নান্দনিক সব বসার চেয়ার, যেখানে জমে উঠতে পারে গল্পের আসর। এটি হচ্ছে হবিগঞ্জের একমাত্র আর্টিফিশিয়াল পার্ক, যেটা হচ্ছে সবথেকে বিশাল আয়তনের। হবিগঞ্জে আমার মনে হয় অন্য কোনো পার্ক নেই, এটাই হচ্ছে একমাত্র পার্ক, যার নাম হচ্ছে গ্রিনল্যান্ড পার্ক। বাচ্চাদের জন্য রয়েছে বেশ কিছু দোলনা। অবশ্য আমাদের মতো মাঝারি সাইজের বাচ্চারাও এটি ট্রাই করতে পারে। মানবসৃষ্ট এই পার্কের সবচেয়ে আকর্ষণীয় স্পট হলো লেকের উপর নির্মিত ঝুলন্ত এই ব্রিজ। সবাই একসাথে উঠে পড়ায় মনে হচ্ছিল যেন ব্রিজটি হাওয়ায় দুলছে। লেকটাও কিন্তু কম চমৎকার না। চারিদিকে আকাশচুম্বী সব গাছপালা, যার মাঝখানে ছোট্ট একটি লেক। মনে হচ্ছিল গাছপালাগুলোকে পানি পান করানোর জন্যই তার জন্ম। লেকের পাশেই কাজ করছিল একদল শ্রমিক। আবদার পূরণ করতেই ড্রোনটা তাদের দিকে পাঠায় এবং এতেই তারা মহাখুশি। আমি মনে করি গ্রিনল্যান্ড পার্ক হবিগঞ্জের মধ্যে সবথেকে সুন্দর একটা আর্টিফিশিয়াল পার্ক, যেখানে আপনারা এসে সময় স্পেন্ড করতে পারবেন ফ্যামিলির সাথে, কিংবা একটা শিক্ষা সফর দিতে পারেন, যেটা হতে পারে পিকনিক স্পটের জন্য দারুণ একটা জায়গা। আজকের মতো এই ছিল আমাদের গ্রিনল্যান্ড পার্ক ভ্রমণ। আশা করছি যারা এই জায়গা সম্পর্কে জানতেন না কিংবা এর লোকেশন জানতেন না, আমার এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন এবং এই জায়গা সম্পর্কে ব্যাপক একটা ধারণা পাবেন, যার ফলে আপনারা এখানে আসতে পারবেন, ঘুরতে পারবেন এবং বনভোজনও করতে পারবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। স্বাধীনতা তুমি, রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি, কাজী নজরুলের জাকরা চুলের বাবরি দুলানো মহাপুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাপা। আমি বর্তমানে আছি বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের স্মৃতি স্মরণে নির্মিত সর্বপ্রথম স্মৃতিসৌধ থেলিয়াপাড়া স্মৃতিসৌধ, যাকে বলা হয় মুক্তিযুদ্ধের প্রথম সেনা সদর দপ্তর। থেলিয়াপাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। 1971 সালের 4 এপ্রিল দেশকে স্বাধীন করার জন্য এখানে এক ঐতিহাসিক বৈঠক হয়। সেখানে 27 জন সেনা কর্মকর্তার উপস্থিতিতে সমগ্র দেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। তারপর থেকেই প্রতি বছরের 4 এপ্রিল এখানে ঐতিহাসিক থেলিয়াপাড়া দিবস পালন করা হয়। বুলেট আকৃতিতে তৈরি এই স্মৃতিসৌধের সামনের দুটি ফলকে অঙ্কিত রয়েছে শামসুর রহমানের বিখ্যাত কবিতা স্বাধীনতা তুমি। এবং এই বৈঠকে বাংলাদেশকে সর্বমোট 11টি সেক্টরে বিভক্ত করা হয়। স্মৃতিসৌধের ঠিক ডান পাশের একটি ফলকে সুন্দর করে লিপিবদ্ধ করে রাখা হয়েছে স্থানীয় কিছু মুক্তিযোদ্ধাদের নাম। স্বাধীনতা যুদ্ধে অবদান রাখা এই স্থানটিকে মুক্তিযুদ্ধ জাদুঘর করার পরিকল্পনা নিয়েছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। স্মৃতিসৌধের ঠিক সামনেই রয়েছে একটি চমৎকার লেক। লাল শাপলা ফোটা এই লেক বর্ষাকালে বেশ আকর্ষণীয় রূপ ধারণ করে। যদিও এখন গ্রীষ্মকাল, তাই শাপলা নাই বললেও চলে।
ইতিহাস এবং ঐতিহ্যকে জানার উদ্দেশ্যে প্রতিদিনই এখানে লোকজনের আনাগোনা লেগেই থাকে। হয়তো সে কথা চিন্তা করে সামনেই বেশ কিছু বসার স্থান নির্মাণ করে রাখা হয়েছে। এই পর্যন্তই ছিল আমাদের তেলিয়াপাড়া স্মৃতিসৌধ ভ্রমণ। যদি খান না পায় চলে যাও সমুদ্রের পাশে, আর যদি প্রকৃতিকে অনুভব করতে চাও পাহাড়ে চলে যাও। আমি এইমাত্র সাতছড়ি জাতীয় উদ্যানের ভিতরে প্রবেশ করলাম। আমাকে 115 টাকা ফি দিয়ে টিকিট পারচেস করে তারপরে এখানে ঢুকতে হলো। উদ্যানটি পূর্ণতা পায় বর্ষাকালে, বৃষ্টির ছোঁয়ায় বৃক্ষ ফিরে পায় নতুন যৌবন। কিন্তু গ্রীষ্মে সম্পূর্ণ চিত্র হয় ভিন্ন। এখন যেহেতু ফেব্রুয়ারি মাস, শীত মৌসুমের একদম শেষের দিকটা, সো আশপাশের গাছপালাগুলো একদম মরমরা অবস্থা। আমি এই জঙ্গলের ভিতর দিয়ে একা একা হেঁটে যাচ্ছি। আশপাশে শুনতে পাচ্ছেন পাখির শব্দ। জাতীয় উদ্যানগুলো স্বভাবত এমনই হয়, শুনশান পরিবেশ। চলার পথে হঠাৎ কানে ভেসে আসে অদ্ভুত কিছু প্রাণীর শব্দ, যেগুলো আপনাকে বিমোহিত করতে বাধ্য করে তুলবে। এই জিনিসগুলোই আসলে আকৃষ্ট করে সাতছড়ি জাতীয় উদ্যানে, বিশেষ করে যারা অভয়ারণ্যকে পছন্দ করেন। এই ট্রেলগুলো দিয়ে হাঁটলে আপনারা নানা রকমের জীবজন্তু, পশু পাখির সাউন্ড, কিচিরমিচির শব্দ শুনতে পারবেন, যেটা আপনাকে বিমোহিত করবে। উদ্যানের সবচেয়ে আকর্ষণীয় স্পট হলো ওয়াচ টাওয়ার। আমি এখন ওয়াচ টাওয়ারে যাওয়ার জন্য এই সিঁড়ি বেয়ে বেয়ে আমাকে উপরে উঠতে হবে। এই সিঁড়িটা অনেকটা স্টিপ এবং ঢালু বলা যায়। এই সিঁড়িটা উঠে একদম বরাবর ওয়াচ টাওয়ারে চলে গেছে। এক পায়ে দাঁড়িয়ে থাকে ওয়াচ টাওয়ার যেহেতু উদ্যানের একমাত্র আকর্ষণ, তাই জনতার ভিড় থাকাটাই স্বাভাবিক। আমি এখন সাতছড়ি জাতীয় উদ্যানের প্রধান যে আকর্ষণ ওয়াচ টাওয়ার, সেই ওয়াচ টাওয়ারে উঠছি। কেউ যদি সাতছড়ি জাতীয় উদ্যানে আসেন আর ওয়াচ টাওয়ারে না ওঠেন, আমি মনে করি তার সাতছড়ি জাতীয় উদ্যান ভ্রমণ অপূর্ণই থেকে যাবে। ওয়াচ টাওয়ারের চূড়া থেকে গহীন এই অরণ্য দেখলে নিজের ভিতর বেশ কিউরিওসিটি জাগে। এই ওয়াচ টাওয়ার থেকে এই অরণ্য দেখতে আসলে অনেক চমৎকার। সবাই ছবি তুলা নিয়ে ব্যস্ত। বিভিন্ন ধরনের গাছ, যেগুলোর নামও হয়তো আমরা অনেকেই জানি না। আমার সামনে যে গাছ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিরল প্রজাতির সেই মান্নার গাছ, যেই গাছের হচ্ছে প্রচুর পরিমাণ পানি থাকে, বলা যায় কলা গাছের সমতুল্য। এটা একটা বিরল প্রজাতি, আগে গ্রামাঞ্চলে ছিল, আমাদের বাড়ির আশপাশে ছিল, বর্তমানে এগুলা একদম বিলুপ্ত প্রায় প্রজাতি। উপর থেকে দেখলে মনে হয় এ যেন এক বৃক্ষের সমুদ্র, চারিদিকে বইছে সবুজের ঢেউ। হাঁটতে হাঁটতে আমি প্রায় ক্লান্ত। এইমাত্র একদল শিক্ষার্থী এখানে শিক্ষা সফরের উদ্দেশ্যে সম্ভবত আসছে। সো সাতছড়ি জাতীয় উদ্যান শিক্ষা সফরের জন্য একটা বেস্ট প্লেস হতে পারে, কারণ এটা একটা খোলামেলা পরিবেশ, গাছগাছালি, জঙ্গল, এছাড়াও একটা অ্যাডভেঞ্চারাস জার্নি হতে পারে এখানে। আর শিক্ষার্থী কিংবা বন্ধুবান্ধব কিংবা একটা ফ্যামিলি ট্যুর এখানে দিলে আপনি খুবই মনোরম পরিবেশ, একদম পারফেক্টলি আপনি এনজয় করতে পারবেন।
সাতছড়ি জাতীয় উদ্যানের ঠিক পাশেই আপনারা পেয়ে যাবেন বেশ কিছু ক্যান্টিন, যেখান থেকে আপনারা ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, তরল পানীয় এবং কোল্ড ড্রিঙ্কস কিনে খেতে পারবেন। এবং এখানে গাড়ি পার্কিং করার সুব্যবস্থা রয়েছে, এজন্য আপনাকে আলাদাভাবে পেমেন্ট করতে হবে। সাতছড়ি জাতীয় উদ্যান যদি আপনারা আসেন এবং বুঝন নিয়ে চিন্তায় থাকেন, সো আপনাদের জন্য চিন্তার কোনো কিছুই নাই। দেখতে পাচ্ছেন খাঁচার মধ্যে একদম দেশি মুরগি বন্দি। আপনারা যদি এখানে আসেন, হোটেল মালিকদের সাথে কথাবার্তা বলেন, ওরা আগেই প্রিপেয়ার করে রাখবে আপনাদের জন্য খাবার। কিংবা এখানে এসে এখান থেকে মুরগি পছন্দ করে কোন মুরগি দিয়ে আপনি ভোজন করবেন, সেই মুরগি এখান থেকে পছন্দ করে হোটেলে অর্ডার দিতে পারেন। 2 থেকে 3 ঘন্টার মধ্যে তারা খাবার প্রিপেয়ার করে আপনাকে সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। আপনাদেরকে যেটা বলেছিলাম, এই সাতছড়ি জাতীয় উদ্যানের মধ্যে সবথেকে বড় চড়া হচ্ছে এইটা, যেটা এখন মরুভূমিতে পরিণত হয়েছে। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, এই চড়ার ঠিক মাঝ বরাবর জাতীয় উদ্যানের ঠিক পাশে হচ্ছে স্থানীয়দের সুবিধার্থে সম্ভবত একটা ছোট্ট ব্রিজ নির্মাণ করা হয়েছে, যেটা দিয়ে মোটর বাইক কিংবা বাইসাইকেল আপনি পরিবহন করতে পারবেন। এর থেকে বড় কোনো গাড়ি এই রাস্তা দিয়ে, এই ব্রিজ দিয়ে পরিবহন করতে পারবেন না। এবং এই ব্রিজটা আসলে চমৎকার লাগতেছে, মরুভূমির ঠিক মাঝখানে দাঁড়িয়ে এই ব্রিজটা দিয়ে হাঁটার অনুভূতিটা অন্যরকম। উদ্যানের পাশেই চোখে পড়বে বেশ চমৎকার একটি মসজিদ। পরিসীমায় ছোট হলেও মসজিদটি বেশ সাজানো গোছানো। মসজিদের পাশেই মাশাআল্লাহ সুন্দর করে অজুর ব্যবস্থা আছে। অজু করে নামাজ পড়ে যাবেন যদি মুসলিম হন, অনেকটা রিফ্রেশমেন্ট আসবে আপনার ভিতর। আর যদি অন্যান্য ধর্মাবলম্বী হন, কোনো সমস্যা নেই, এখানে হাত মুখ ধুয়ে একদম ফ্রেশ হয়ে যেতে পারবেন। আজকের মতো আমার সাতছড়ি জাতীয় উদ্যান ভ্রমণ শেষ। আশা করছি আমার এই ভিডিওর মাধ্যমে এই সাতছড়ি জাতীয় উদ্যান সম্পর্কে বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ধারণা পেয়ে থাকবেন, যাতে করে আপনাদের ভ্রমণ আরও সুন্দর, সাবলীল এবং পরিকল্পিত হতে পারে।